এর বাবার খুনি অ্যান্টনিকেই বাবা বলে ডাকতে থাকে মারিয়া, আর তার সাথেই তার জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নেয়। কিন্তু কেন, যে তার বাবাকে খুন করলো তাকে কেন মারিয়া বাবার সম্মান দিচ্ছে? এর পেছনে কি কারণ থাকতে পারে সেটাই দেখব আজকের গল্পে, যেই গল্পের নাম অ্যান্টনি। গল্পের শুরুতে আমরা অ্যান্টনি নামের একজন গ্যাংস্টারকে দেখি, যে জেভিয়ার নামের একটি লোকাল গুন্ডাকে অস্ত্র হাতে নিয়ে তাড়া করছিল। জেভিয়ার পালাতে পালাতে একটি নিরাপদ জায়গায় এসে পৌঁছায়, আর সে ওখানেই কিছুক্ষণ বিশ্রাম নিতে থাকে। কিন্তু সে যখনই পেছনে ফিরে তাকায় তখনই অ্যান্টনিকে দেখে, আর এতে সে অনেক ঘাবড়ে যায়। আর সে কিছু বুঝে ওঠার আগেই অ্যান্টনি তার উপর আক্রমণ করে। জেভিয়ার অ্যান্টনির কাছে অনেক অনুরোধ করে, তাকে বারবার বলতে থাকে যে অ্যান্টনি যেন তাকে ছেড়ে দেয়, কারণ তার একটি মেয়ে আছে। সে মারা গেলে সেই মেয়ে তো অনাথ হয়ে যাবে, আর তার মেয়েকে লালন পালন করার জন্য হলেও যেন সে তাকে ছেড়ে দেয়। কিন্তু অ্যান্টনি এতটাই হিংস্র প্রকৃতির ছিল যে জেভিয়ারের কোনো কথাতেই তার কিছুই যায় আসে না। সে তো শুধু তার প্রতিশোধ নিতে চায়, আর এই জন্য সে কোনো কিছুর পরোয়া না করে জেভিয়ারকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। দৃশ্য পরিবর্তন হয়, আমাদের একটি কলেজের দৃশ্য দেখানো হয়, যেখানে বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছিল। যে চ্যাম্পিয়নশিপে এনা মারিয়া এবং আগের বারের বক্সিং চ্যাম্পিয়ন রবিনের মধ্যে লড়াই হয়। এনা মারিয়া মেয়ে হয়েও রবিনের বিরুদ্ধে ভালোই মোকাবেলা করছিল। তখন হাফ টাইমের বেশি বেজে ওঠে। সেই সময় মারিয়া নিজের জায়গায় যায়, সেখানে গিয়ে সে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগে। কিন্তু রবিন এই সুযোগেই তার উপর আক্রমণ করে বসে। এটা রুলসের বাইরে হলেও রবিন এই কাজটা করেই ফেলে, আর তার আক্রমণের ফলে মারিয়া মাটিতে পড়ে যায়। রবিনের বন্ধুরা তো অনেক খুশি হয়, কিন্তু মারিয়ার বন্ধুরা এর তীব্র প্রতিবাদ জানায়, কারণ রবিন ফাউল অ্যাটাক করেছে। আর মারিয়া মাটিতে পড়ে যাওয়ার জন্য তার পয়েন্টও কাটা যায়, যে জন্য মারিয়া প্রচন্ড রেগে যায় আর উঠে দাঁড়িয়ে রবিনকেই চ্যালেঞ্জ করে। যার চ্যালেঞ্জ পেয়ে রবিন তার উপর আক্রমণ করতে যায়। তখনই মারিয়া তার সমস্ত রাগ রবিনের উপর ঢেলে দেয়। সে রবিনকে আচ্ছা মতো মারতে থাকে, এত মার মারে যে রবিন অজ্ঞানী হয়ে যায়। তখনই রেফারি তাকে রবিনের থেকে দূরে সরিয়ে দেয়, না হলে সে রবিনের অবস্থা আরো খারাপ করে দিত। ঠিক সেই সময় দেখা যায় মারিয়ার গ্রাম থেকে দুইজন লোক আসে। তারা মারিয়াকে গ্রামে নিয়ে যেতে চায়, কারণ তার বাবা মারা গিয়েছে। মারিয়া এটা জানতে পেরে দ্রুত তাদের সাথে বেরিয়ে পড়ে। তো তারা গ্রামে ফিরলে আমরা জানতে পারি মারিয়ার বাবা আর কেউ নয়, সেই জেভিয়ার, যাকে গতকাল রাতে অ্যান্টনি হত্যা করেছিল। জেভিয়ার মারা যাওয়াতে তার এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কারো মতে সে মরে যাওয়াতে ভালো হয়েছে, আবার কারো মতে এটা অনেক খারাপ হয়েছে। এসবের মধ্যেই গ্রামের একজন লোক চার্চের ফাদারকে বলে কিছু লোক ঝর্ণার ধারে জেভিয়ারকে আহত অবস্থায় খুঁজে পায়। এরপর তারা তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। এইসব কথা বলতে বলতেই তারা জেভিয়ারের বাড়ি চলে আসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে লরেন্স নামের একজন পাওয়ারফুল লোক আসে, যে আসার সাথে সাথেই জেভিয়ারের ভাই সাইমন তাদের আর এক ভাই টারজানের কথা জিজ্ঞেস করে। তখন লরেন্স বলে টারজান আপাতত জেলে রয়েছে, সে তাকে জামিনে মুক্ত করতে পারেনি। এই বলে তারা জেভিয়ারের বাড়িতে প্রবেশ করে। তখন বাইরে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবল এসিপিকে লরেন্সের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন এসিপি বলে তারা সবাই তো এক একটা গুন্ডা, আর জেভিয়ারের টারজান নামের একজন ভাইও আছে, যে আপাতত পুলিশ অফিসারের স্ত্রীকে হত্যার দায়ে জেল খাটছে। এসিপি বলে সে তো মাত্র এখানে এসেছে, ধীরে ধীরে সবার সম্বন্ধে জানতে পারবে। কনস্টেবল বলে তারা কি এই অপরাধীদেরকে গ্রেফতার করতে পারে না? তাদের কি এই ক্ষমতা নেই? তখন এসিপি সেই এলাকার গুন্ডাদের সম্পর্কে তাকে বলতে থাকে, যেখানে শত শত গুন্ডা রয়েছে, আর সে যাদেরকে দেখতে পাচ্ছে তাদের থেকে বড় গুন্ডাও এখানে আছে, যার নাম অ্যান্টনি। কাল অ্যান্টনিকে একজন অফিসার গ্রেফতার করেছে, আর সে শুনেছে অ্যান্টনি সর্বপ্রথম একজন পুলিশ অফিসারকে হত্যা করেছে, এবং তার দ্বিতীয় শিকার ছিল একজন কালেক্টর। কিন্তু তার এই খুনগুলোর কোনো প্রমাণ বা প্রত্যক্ষদর্শী কেউই ছিল না, যে জন্য সে খুব সহজেই ছাড়া পেয়ে যায়। আর জেভিয়ার হলো তার শেষ শিকার, যাকে হত্যার দায়ে তাকে গ্রেফতার করা হলেও মনে হয় না পুলিশ তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে, কারণ তাকে আটকে রাখা এত সহজ নয়, কারণ অ্যান্টনি এই এলাকার সবচেয়ে পাওয়ারফুল গুন্ডা। আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতেও পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এমনকি এখানে রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড 1recap ব্যবহার করে প্রথমবার জমাতেই 13,000 টাকা পর্যন্ত পাবেন।
আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করে ফেলুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড 1RECAP ব্যবহার করুন এবং বোনাস জিতুন। এরপর আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদেরকে জেমস নামের একজন লোককে দেখানো হয়। সেও অ্যান্টনিরই লোক ছিল। সে তার স্ত্রী সুলেখা এবং কিছু কাজের লোককে নিয়ে অ্যান্টনির বাড়িতে যায়, সেই বাড়ি পরিষ্কার করার জন্য। সে তার স্ত্রীকে বাড়ি পরিষ্কার করে রাখতে বলে অ্যান্টনির প্রিয় গাড়িটি নিয়ে জনির বাড়িতে যায়। যার পর তারা একটি গ্যারেজে যায় রাতিশকে আনার জন্য, যে অ্যান্টনির জন্য প্রার্থনা করছিল। এরপর তারা হামজার দোকানে যায় তাকে নেয়ার জন্য। তখন মানুজ নামের একজন রাতিশকে কল করে। এরপর রাতিশ মানুজকেও আনতে যায়। আসলে এরা সবাই হলো অ্যান্টনির লোক। তো এরপর দেখা যায় তারা সবাই মিলে সংশোধনাগারের বাইরে অপেক্ষা করতে থাকে, কারণ আজ দীর্ঘ 6 মাস পর অ্যান্টনি জেল থেকে মুক্তি পেয়েছে, যে এই এতদিন ধরে জেভিয়ারকে হত্যার দায়ে জেল খাটছিল। আর এই জন্য তার লোকেরা তাকে নেয়ার জন্য এসেছিল। অ্যান্টনিকে দেখে জেমসরা সবাই অনেক খুশি হয়, কারণ কতদিন পর তারা তাদের ভাইকে দেখছে। তখনই আমরা মানুজকে দেখি, যে এক পায়ে ভর দিয়ে লাঠির সাহায্যে কোনো রকমে দাঁড়িয়েছিল। সেই সময় আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মানুজের মেয়ে গির্জার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল আর মানুজ তার জন্য অপেক্ষা করছিল। তখনই জেভিয়ার তার সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে মানুজের সামনে চলে আসে আর তার উপর হামলা করে, কারণ মানুজ তার বিরুদ্ধে সাক্ষী দিতে চেয়েছিল। তাই সে মানুজের পাই কেটে ফেলে। আর মানুজের পা কাটার প্রতিশোধ নেওয়ার জন্যই অ্যান্টনিও জেভিয়ারকে তাড়া করেছিল। সে জেভিয়ারের পাটাই কাটতে চেয়েছিল, কিন্তু ভুলবশত জেভিয়ার মারা যায়, যার মৃত্যুর জন্য অ্যান্টনিকে সাজাও পেতে হয়। যাই হোক, এরপর দেখা যায় রাতের বেলা তারা সবাই একসাথে ড্রিঙ্ক করতে থাকে। সেই সময় জেমস বলে অ্যান্টনি জেভিয়ারকে হত্যা করতে চায়নি, কিন্তু সেই শয়তানটা দুর্ভাগ্যবশত মারাই গেল, আর খামোখাই আমাদের ভাইকে জেল খাটতে হলো। তখন রাতিশ বলে অ্যান্টনি যদি সায় দেয় তাহলে সে এই হত্যাকাণ্ডের অপরাধ নিজের কাঁধে তুলে নিবে। তখন অ্যান্টনি বলে হয়েছে হয়েছে, এখন সবাই বাড়ি ফিরে যা। মানুষ তখন তার সাথেই থাকার ইচ্ছা পোষণ করে, কিন্তু অ্যান্টনি বলে তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে, তাই তার এখন বাড়ি ফিরে যাওয়াটাই উচিত হবে। যেই কথা শুনে মানুষ তার বাড়ি ফিরে যায়। এদিকে জেমস চলে যাওয়ার আগে অ্যান্টনিকে বলে চার্চের ফাদার পল তার সাথে দেখা করতে চায়, যে জন্য অ্যান্টনি পরের দিন সকালবেলা ফাদার পলের সাথে দেখা করতে চার্চে যায়, যেখানে ফাদার পল চার্চের বাচ্চাদের সাথে অনেক আনন্দ করছিল। তো অ্যান্টনি সেখানে এলে সে অ্যান্টনিকে দেখেও অনেক খুশি হয়। তখন সে অ্যান্টনিকে বলে সে যাকে হত্যা করেছে তার স্ত্রী সন্তান রয়েছে। তখন অ্যান্টনি বলে সে তো জেভিয়ারের সেই অবস্থা করতে চেয়েছিল যেমনটা জেভিয়ার মানুজের করেছিল। সে শুধুমাত্র মানুজের হয়ে প্রতিশোধী নিতে চেয়েছিল, তাকে হত্যা করতে তো চায়নি, কিন্তু দুর্ভাগ্যবশত সে মারা গেছে। সে যে এভাবে মারা যাবে এটা তো অ্যান্টনি নিজেও বুঝতে পারেনি। তখন ফাদার পল বলে শোনো অ্যান্টনি, তুমি যখন জেভিয়ারকে মারছিলে তখন তার স্ত্রী কিন্তু তোমাকে দেখে ফেলেছে। অ্যান্টনি বলে জেলে থাকাকালীন তাকে এসিপিও এই একই কথা বলেছিল, কিন্তু সে যখন জেভিয়ারকে হামলা করেছিল সেখানে তো কেউ ছিল না। তখন ফাদার বলে জেভিয়ারের স্ত্রী জ্যাসি তাকে ব্যক্তিগতভাবে সেদিন রাতের কথা বলেছিল, যেখানে সে জেভিয়ারকে হামলা করে চলে যাওয়ার পর জেসি দৌড়ে জেভিয়ারকে সাহায্য করতে যায়, কিন্তু সে তাকে হাসপাতালে নেয়ার আগেই প্রচন্ড রক্তক্ষরণের ফলে জেভিয়ার সেখানেই মারা যায়। অ্যান্টনি বলে তার অ্যাডভোকেট এই বিষয়টা সামলে নিবে, তাই ফাদারকে এই নিয়ে চিন্তা করতে হবে না। তখন ফাদার বলে তাহলে জেসি এবং তার মেয়ের কি হবে? তারা যদি তার বিরুদ্ধে কোর্টে জবানবন্দি দেয় তখন তার কি হবে? সে তো সারা জীবনের জন্য জেলে আটকে যাবে, সেখান থেকে বের হওয়ার তার আর কোনো উপায়ও থাকবে না। তাই ফাদার অ্যান্টনিকে বলে সে জেসির সাথে কথা বলেছে, সে যদি জেসিকে 10 একর জমি এবং একটি বাড়ি দিয়ে দেয় তাহলে সে তার দেয়া জবানবন্দি ফিরিয়ে নিবে। অ্যান্টনি বলে কেস যেমন চলছে তেমনই চলুক, সে তাকে সম্পত্তি লিখে দিবে না। তখন ফাদার বলে জেসির একটি মেয়ে আছে যাকে সে একটা ভালো কলেজে পড়ালেখা করাচ্ছে, আর সে তার মেয়ের খরচ মেটানোর জন্য অনেক কষ্টও করছে। যদি সে জেসিকে এইসব লিখে দেয় তাহলে জেসিও অর্থনৈতিকভাবে সাবলীল হবে এবং সেও এই কেস থেকে মুক্তি পাবে। যার কথায় অ্যান্টনি রাজি হয়ে যায় আর জেসিকে তার সম্পত্তি লিখে দিতে চায়। তাদের উইলে লেখা ছিল অ্যান্টনি জেসিকে এই শর্তে সম্পত্তি লিখে দিচ্ছে যে জেসি আদালতে অ্যান্টনির বিরুদ্ধে যে জবানবন্দি দিয়েছে সেটা সে ফিরিয়ে নিবে। অ্যাডভোকেট অ্যান্টনিকে বলে মানুষের মন যে কোনো সময় পাল্টে যেতে পারে, তাই সম্পত্তি পাওয়ার পর যদি জেসি আবারও তার বিরুদ্ধে সাক্ষী দেয় তখন সে কি করবে? যার প্রশ্নের উত্তরে অ্যান্টনি বলে জেসি তাকে ধোকা দিলেও সে তাকে কিছুই বলবে না, আর সে এই কেস নিয়ে ভাবছেও না। যার পর অ্যাডভোকেট জেসিকে রেজিস্টার রুমে আসতে বলে। তখন অ্যান্টনি জেসিকে বলে সে জেভিয়ারকে মারতে চায়নি, সে তো শুধু তাকে আহত করতে চেয়েছিল। তখন জেসি বলে ভালো হয়েছে যে জেভিয়ার বেঁচে নেই, তার
তার এই কথা শুনে অ্যান্টনি নিজেও অবাক হয়ে যায় যে জেভিয়ারের স্ত্রী হঠাৎ এই কথা কেন বলছে। যাই হোক, এরপর আমাদের অ্যাভারান সিটি দেখানো হয়। আমরা সেই শহরের সবচেয়ে পাওয়ারফুল লোক আভারানকে দেখি। আভারানকে তার শহরের সবাই খুব শ্রদ্ধা করে। সে অন্ধ হয়ে যাওয়ায় মায়া নামের একজন নার্স তার দেখাশোনা করার জন্য আসে, যে আশাতে আভারান অনেক খুশি হয়। তাছাড়া আমরা জানতে পারি অ্যান্টনির সাথেও আভারানের অনেক ভালো সম্পর্ক রয়েছে। এরপর আমাদের অ্যান্টনিকে দেখানো হয়, যার সাথে দেখা করতে এসিপি প্রামোদ আসে। প্রামোদ তার সাথে একটি ছেলেকে নিয়ে আসে। তখন অ্যান্টনি ভাবে সে হয়তো জেভিয়ারের কেসের জন্য নতুন কোনো প্রত্যক্ষদর্শীকে নিয়ে এসেছে। তখন প্রামোদ বলে আজ সে তার কাছে সাহায্য চাইতে এসেছে। এরপর সে অ্যান্টনিকে বলে সে একটি জায়গা কিনে রিসোর্ট তৈরি করেছে, যেটা সে জন অর্থাৎ তার সাথে নিয়ে আসা ছেলেটির নামে কিনেছে। কিন্তু ওই লরেন্সের নজর তার রিসোর্টের উপর, তাই সে এই রিসোর্ট দখল করতে চায়। আর তাদের রিসোর্টে যখনই অতিথিরা আসে, লরেন্সের লোকেরা এসে তাদেরকে তাড়িয়ে দেয়। আর এই জন্য যখন জন পুলিশে রিপোর্ট করার কথা বলে, তখন তারা তাকে মারধর করে। তারা এক প্রকার জোর করেই ওই রিসোর্টটা ছিনিয়ে নিতে চায়। অ্যান্টনি বলে প্রামাদের তো 3টি বাড়ি রয়েছে, তো সে যদি প্রামাদের কোনো সাহায্য করতে পারে তাহলে একটি বাড়ি তার নামে লিখে দিতে হবে। কিন্তু প্রামোদ প্রথমে এতে রাজি হয় না, তবে পরবর্তীতে সে অ্যান্টনির কথায় রাজি হয়েই যায়। এরপর অ্যান্টনি জন এবং তার লোকদের নিয়ে লরেন্সের বাড়ি যায়, যাকে দেখে লরেন্স চিন্তিত হয়ে পড়ে, কারণ সে অ্যান্টনিকে অনেক বেশি ভয় পায়। অ্যান্টনি লরেন্সকে জানায় জন থেকে সে তার রিসোর্টটি কিনে নিয়েছে, তাই সে যেন আর ওই রিসোর্টের দিকে হাত না বাড়ায়, তাহলে কিন্তু তার খবর আছে। তখন লরেন্স বলে এমনটা কি করে সম্ভব? অ্যান্টনি বলে এমনটা এই জন্য হয়েছে কারণ সে চায় এমনটাই হোক। এই বলে সে লরেন্সকে আগামীকাল তাদের রিসোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে বলে। লরেন্স বলে সে এই রিসোর্ট এত সহজে তাকে পেতে দিবে না। যেই কথা শুনে অ্যান্টনি একটি বিস্ফোরণে আগুন লাগিয়ে দেয়, আর এভাবে সে লরেন্সকে ভয় দেখায় আর বলে সে এর চেয়েও বেশি আগুন লাগাতে পারবে তার বাড়িতে। যেই কথা শুনে লরেন্স ভয় পেয়ে তার কথা মেনে নেয়। তো অ্যান্টনি বিস্ফোরণের আগুন নিভিয়ে লরেন্সকে সময় মতো চলে আসতে বলে, আর এরপর সে বাড়ি ফিরে যায়। যথারীতি পরের দিন সকালবেলা লরেন্স না চাইতেও অ্যান্টনির ভয়ে রিসোর্টের উদ্বোধন করে আসে। উদ্বোধন শেষে বাড়ি ফিরে এসে সে রাগে ফুঁসতে থাকে এবং মনে মনে অ্যান্টনির উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। রাতের বেলা অ্যান্টনি আভারানের বাড়ি যায় আর তার সাথে ড্রিঙ্ক করতে থাকে। আভারান তাকে মানুষের কথা জিজ্ঞেস করে। তখন অ্যান্টনি বলে সে মানুষের জন্য একটা নৌকার ব্যবস্থা করেছে, যাতে করে সে এটার সাহায্যে অন্তত উপার্জন করতে পারে। তখন আভারানের বাড়িতে থাকা মায়া অ্যান্টনিকে দেখতে থাকে। পরের দৃশ্যে আমরা মারিয়া এবং জেসিকে দেখি, যারা নতুন বাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। মারিয়া তার মাকে বলে তারা নতুন বাড়িতে ওঠার পর সে আর হোস্টেলে যাবে না, কারণ হোস্টেলে সব ধনী ধনী মেয়েরা থাকে, যারা তার মতো মধ্যবিত্ত মেয়েদেরকে অনেক ছোট করে দেখে। এসব তার একদমই ভালো লাগে না। যার কথা শুনে জেসি প্রথমে রাজি হয় না, কিন্তু পরবর্তীতে তাকে হোস্টেল থেকে বাড়ি ফিরিয়ে আনার কথা বলে, যে জন্য মারিয়া অনেক খুশি হয়। পরের দিন তারা অ্যান্টনির দেয়া ওই বাড়িতে যায়। রাতের বেলা জেসি কিছু জিনিস কিনতে দোকানে যায়। দোকান থেকে ফেরার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তখন সে ছাতা হাতে বাড়ি ফিরতে থাকে। সেই সময়ই মারিয়া তাকে কল করে। সে জানায় সে খুব শীঘ্রই বাড়ি ফিরে আসছে। এই বলে সে কল কেটে দেয়। তখনই বৃষ্টির মধ্যে তার দেবর সাইমন সেখানে চলে আসে। জেসি সাইমনকে খুব বেশি একটা পছন্দ করত না, তাই সে মারিয়াকে নিয়ে ছোট একটি বাড়িতে থাকতো। সাইমন বলে সে তার ভাইয়ের খুনির থেকে টাকা আর বাড়ি নিয়ে জবানবন্দি তুলে ফেলেছে, কিন্তু এই বলে তো আর সে তাদেরকে অস্বীকার করতে পারে না। সে তার ভাইয়ের দায়িত্ব পালন করবে। এই বলে সে জেসির সাথে জোরাজুরি করতে থাকে। তখনই ঝড়ের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে গেলে জেসি সেই তারের মধ্যে পড়ে যায়, যে যেন বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কয়েক মাসের মধ্যেই বাবা মাকে হারিয়ে মারিয়া একদমই ভেঙে পড়ে। সাইমন ফাদার পলকে এসে বলে সে মারিয়ার চাচা, তাই সে মারিয়ার দায়িত্ব নিতে চায়। ফাদার পল সাইমনকে একদমই বিশ্বাস করে না, কারণ সে একজন গুন্ডা। তাই সে সাইমনকে বলে আপাতত চার্চই ঠিক করবে মারিয়ার ভবিষ্যৎ। এর 2 দিন পর মারিয়াকে চার্চের অনাথ আশ্রমে রাখা হয়। ফাদার পল আভারানকে চার্চে ডাকে। তখন মায়া তাকে নিয়ে যায়। ফাদার আভারানকে বলে সাইমন মারিয়ার দায়িত্ব নিতে চায়, কিন্তু সে কিছুতেই তার উপর ভরসা করতে পারছিল না, তাই সে তাকে চার্চেই রেখে দিয়েছে। সাইমন মারিয়াকে পড়ালেখা করানোর জন্য আত্মীয়র বাড়ি পাঠাবে বলেছিল, কিন্তু এতেও তার বিশ্বাস হয়নি,
কারণ সাইমন একজন গুন্ডা, যার সাথে একটি মেয়েকে সে কোনো মতেই ছেড়ে দিতে পারে না। তারা কথা বলছিল, তখনই সেখানে অ্যান্টনি চলে আসে, যাকে দেখে ফাদার পল বলে সে অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে যে মারিয়ার দায়িত্ব তাকেই দেয়া হবে। যেই কথা শুনে অ্যান্টনি অবাক হয়ে যায় আর বলে সে কেন মারিয়ার দায়িত্ব নিবে? সে মারিয়ার বাবাকে হত্যা করেছে, তাই সে কারো দায়িত্ব নিতে পারবে না। তখন ফাদার বলে মারিয়া হোস্টেলে থেকে পড়ালেখা করবে, সে শুধু তার কেয়ারটেকার হয়েই থাকবে। কিন্তু অ্যান্টনি কোনো রকমেই রাজি হয় না। তখন আভারান বলে সে কি তার কথা ভুলে গিয়েছে? মারিয়ার মতো বয়সে সেও তার বাবাকে হারিয়ে ফেলেছিল, তখন তারও বেঁচে থাকার জন্য মাথার উপর একটা হাত ছিল না। তাই সে কি মারিয়ার কষ্টটা বুঝতে পারছে না? যেই কথা শুনে অ্যান্টনি মারিয়ার দায়িত্ব নিতে রাজি হয়ে যায়। এরপর মায়া আভারানকে বলে অ্যান্টনি কি শয়তান নাকি ভালো? যার প্রশ্ন শুনে আভারান হাসতে থাকে। সে বলে তাকে সবাই গুন্ডা মনে করলেও সে আসলে তেমনটা নয়, সে একজন ভালো মানুষ। এরপর সে তাকে অ্যান্টনির গল্প বলতে থাকে। আজ থেকে কয়েক বছর আগে অ্যান্টনির বাবা এই শহরে এসেছিল বিজনেস করতে। সে নারায়ণ নামের একজনের সাথে কাঠের বিজনেস শুরু করে, কিন্তু নারায়ণ তার অগোচরে অবৈধ চন্দন কাঠ পাচার করত। আর বিজনেসের লাইসেন্স অ্যান্টনির বাবার নামে থাকায় পুলিশ তার বাবাকে গ্রেফতার করে। অ্যান্টনির মা এবং বোনেরা অনেক কষ্ট করে তাদের বাবাকে ছাড়িয়ে আনে, যার পর অ্যান্টনির বাবা নারায়ণের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে তাকে পুলিশে ধরিয়ে দেয়। কিন্তু নারায়ণ ছিল নিকৃষ্ট মনের মানুষ। সে জেল থেকে বেরিয়ে এসেই একজন পুলিশকে টাকা খাইয়ে অ্যান্টনির মা এবং বোনদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। সে অ্যান্টনিদের বাড়িতে কয়েকজন লোককে লুকিয়েও রাখে। তখন পুলিশ এসে সার্চ করলে অ্যান্টনির বাড়িতে সেই লোকগুলোকে পায়। আর এই গুজব ছড়ায় যে অ্যান্টনির মা এবং বোন দুশ্চরিত্রা। যেই কথা নিউজ পেপারে ছাপানো হলে অ্যান্টনির বাবা মা এবং দুই বোন বিষ খেয়ে মারা যায়। কিন্তু সৌভাগ্যবশত অ্যান্টনি আভারানের বাড়িতে আসাতে সে প্রাণে বেঁচে যায়। আর এক রাতের মধ্যেই পুরো পরিবারকে হারিয়ে অ্যান্টনি কান্নায় ভেঙে পড়ে। আর কেউ যখন তার কাছে ছিল না, তখন আভারান তার পাশে এসে দাঁড়ায়। অ্যান্টনি যখন নারায়ণ আর সেই পুলিশ অফিসারের ষড়যন্ত্রের কথা জানতে পারে, তখন সে ওই অফিসারকে গাড়িতে পুড়িয়ে মারে এবং তার বাবার বিশ্বাসঘাতক বন্ধু নারায়ণকে পাহাড় থেকে ঠেলে নিচে ফেলে দিয়ে হত্যা করে। আর এই হত্যাগুলো করে সে আভারানের বাড়ির সামনে বসে কান্না করতে থাকে, যাকে আভারান আশ্রয় দেয়। এরপর অ্যান্টনি ধীরে ধীরে বড় হয় এবং সে সব সম্পত্তি ক্রয় করে যেগুলো একটা সময় তার বাবা বিক্রি করে দিয়েছিল। একদিন যে অ্যান্টনি এই শহরে ঢুকছিল, আজ সেই শহরের সবাই তাকে সম্মান করে। পরের দিন অ্যান্টনি মারিয়াকে হোস্টেলে নিয়ে যাওয়ার জন্য আসে। তখন সাইমনও সেখানে আসে আর ফাদারকে বলে সে মারিয়ার পরিবারের সদস্য, তাই সে থাকতে অন্য কেউ মারিয়ার দায়িত্ব পাবে না। এই বলে সে মারিয়াকে জোর করে তার সাথে নিয়ে যেতে লাগে। তখন মারিয়া তাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়, যাকে এমন করতে দেখে অ্যান্টনি কিছুটা অবাকই হয়। সাইমন ভালো করেই বুঝতে পারে সে একা মারিয়াকে নিতে পারবে না, তাই সে তার লোকদেরকে ডাকে। তখন অ্যান্টনি তাদেরকে বাধা দেয় আর বলে এটা সাইমনের পারিবারিক ব্যাপার, তাই তারা এখানে না আসলেও হবে। সাইমন বলে সে তাদেরকে তার পারিবারিক কাজ সামলাতে ডেকেছে। এই বলে সে তার লোকদেরকে মারিয়াকে গাড়িতে তুলতে বলে। তখন অ্যান্টনি সাইমনের সমস্ত লোকদের ইচ্ছা মতো ধোলাই করে। এরপর সে সাইমনকে বলে মারিয়াকে নিয়ে সব ডিসিশন ফাদার পল নিবে। সে যদি এই নিয়ে আবারও ঝামেলা করতে আসে তাহলে কিন্তু সে তাকে ছাড়বে না। এরপর অ্যান্টনি মারিয়াকে তার হোস্টেলে পৌঁছে দেয়। মারিয়া চুপচাপ চলে যেতে লাগে। তো অ্যান্টনি তাকে বলে তার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে যেন সে তাকে জানায়। তখন মারিয়া বলে তার কিছু প্রয়োজন হলে সে ফাদার পলকে বলবে। এই বলে সে চলে যেতে লাগে। তখনই তার টিচার এসে অ্যান্টনিকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে যায়। প্রিন্সিপাল মারিয়াকে ধমকাতে থাকে, কারণ মারিয়া পড়াশোনা থেকে আক্রমণাত্মক বেশি থাকে। কিছুদিন আগে হওয়া বক্সিং খেলায় সে তার প্রতিপক্ষকে এমন মেরেছে যে তার প্রতিপক্ষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তখন মারিয়া বলে তার সেই প্রতিপক্ষ তার উপর অতর্কিত হামলা চালিয়েছিল। কিন্তু এটা শুনেও প্রিন্সিপাল তাকে ধমক দেয় এবং ওয়ার্নিং দিয়ে বলে সে যদি হোস্টেলে কোনো প্রকার অরাজকতা করে তাহলে তাকে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। এরপর সে অ্যান্টনিকে মারিয়ার অস্থায়ী অভিভাবক বলে ডাকে। এতে অ্যান্টনির রাগ হয়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। তখন প্রিন্সিপাল তাকে বলে সে যেন কিছুদিন পর এসে মারিয়াকে দেখে যায়, সে হোস্টেলে কেমন আছে এবং কিভাবে রয়েছে। যার কথা শুনে অ্যান্টনি বাড়ি ফিরে আসে। এরপর থেকে সে রোজকার মতো তার কাজে লেগে পড়ে। সে একটি জায়গায় বাড়ি ভাঙতে যায়, কারণ সেই বাড়ির মালিক অবৈধভাবে রাস্তার জায়গা দখল করেছিল। তখন অ্যান্টনি সেই লোকটির বাড়ির দেয়াল ভেঙে ফেলে। তখন তাকে মারিয়ার কলেজ থেকে কল করলে সে তাড়াতাড়ি করে কলেজে যায়, যেখানে যাওয়ার পর প্রিন্সিপাল অ্যান্টনিকে বকা দিতে থাকে, কারণ মারিয়া আজও একটি মেয়েকে মেরেছিল। তখন মারিয়া বলে বাস্কেটবল খেলার সময় মেয়েটি তাকে মেরেছিল, কিন্তু প্রিন্সিপাল তার সমস্ত কথা না শুনেই তাকে ধমকাতে থাকে। তখন অ্যান্টনি মারিয়ার হয়ে তাদের কাছে ক্ষমা চায়, যেটা দেখে মারিয়া আরো রেগে যায়। সে রেগে অ্যান্টনিকে বলে সে কেন তাদের কাছে ক্ষমা চাইছে, সে কেন একবারও জানতে চায়নি যে সেখানে কি ঘটেছিল। এই বলে সে চলে যায়। অ্যান্টনি, আভারান আর ফাদার পল
পল সবাইকে মারিয়ার কথা বলে, যে রোজ রোজ কোনো না কোনো ঝামেলা করেই চলেছে। পরের দিন মারিয়া কলেজের মধ্যে একটি ছেলেকে তাড়া করে। এরপর সে ছেলেটিকে এমন মার মারে যে ছেলেটির মুখ দিয়ে রক্ত পড়তে থাকে, যার এই কাজের জন্য অ্যান্টনিকে আবারও ডাকা হয়। অ্যান্টনি প্রিন্সিপালের রুমে গেলে প্রিন্সিপাল তাকে বলে সে তো আগেই বলেছে মারিয়া পড়ালেখা করতে নয়, মারামারি করতে এসেছে, আর আজ সে একটি ছেলেকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, তাই সে মারিয়াকে কলেজ থেকে সাসপেন্ড করবে। তখন অ্যান্টনি মারিয়াকে জিজ্ঞেস করে যে সে কেন ওই ছেলেটিকে এভাবে মেরেছে। তখন মারিয়া বলে ছেলেটি রোজ তার পেছনে ঘুরঘুর করত এবং তাকে ভালোবাসার কথা বলতো, আর সে যখন তাকে পাত্তা দেয়নি তখন থেকে ছেলেটি তার ভিডিও করতে শুরু করে, আর এজন্যই সে ওই ছেলেটির কর্মকাণ্ড দেখে বিরক্ত বোধ করে প্রতিবাদ করে, আর তখনই সে তাকে নিয়ে খারাপ কথা বলে। সেই সময় সে নিজেকে আর আটকে রাখতে পারেনি, এজন্যই তাকে মেরে দিয়েছে। অ্যান্টনি মারিয়াকে জিজ্ঞেস করে ছেলেটি তাকে কি বলেছে। তখন মারিয়া বলে ছেলেটি তাকে বলেছিল সে তার বাবার হত্যাকারীর সাথে রাত কাটায়। যেই কথা শুনে অ্যান্টনির প্রচন্ড রাগ হয়, তাই সে এবার আর চুপ না থেকে মারিয়াকে ওই ছেলেটিকে মারতে বলে, যার কথা শুনে মারিয়া ওই ছেলেটিকে আবারও একটি চড় মারে। এই সব কিছু দেখে প্রিন্সিপাল রেগে বলে তারা দুজনই গুন্ডা। তখন অ্যান্টনি বলে সে যাই হয়ে যাক না কেন যাচাই না করে সমস্ত দোষ মারিয়ার উপর দিয়ে দেয়। যা কিছুই হয়ে যাক না কেন সে মারিয়াকেই দোষারোপ করে, কিন্তু আর নয়। সে যদি সমস্ত ঘটনা না জেনে মারিয়াকে আবার দোষারোপ করে বা তাকে কলেজ থেকে সাসপেন্ড করার কথা ভাবে, তাহলে কিন্তু সে তাকে দেখে নিবে, যার কাছ থেকে হুমকি পেয়ে প্রিন্সিপাল ভয় পেয়ে যায়। আর মারিয়ার এই প্রথমবারের মতো অ্যান্টনিকে ভালো লাগে, কারণ সে তার পাশে তার সাপোর্ট হিসেবে দাঁড়িয়েছে। পরের দৃশ্যে আমরা টারজানকে দেখি, যে জেলের ভেতর রান্নার কাজ করছিল। তখন একজন পুলিশ অফিসার এসে তাকে জানায় তার জামিন নামঞ্জুর হয়ে গেছে, সে এত সহজে পুলিশের হাত থেকে রক্ষা পাবে না, এমনকি সে এই জেলে বেশি দিন বাঁচতেও পারবে না। যেই কথা শুনে টারজান রেগে যায় আর সেই অফিসারটিকে আক্রমণ করে আহত করে ফেলে, আর বলে পৃথিবীর কোনো জেলই তাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। অপরদিকে মারিয়া যে ছেলেটিকে মেরেছিল সে আর কেউ নয়, লরেন্সের ভাগ্নে ছিল। আর ভাগ্নের এই অবস্থা দেখে লরেন্স রেগে যায়। একেই অ্যান্টনির সাথে শত্রুতা রয়েছে, আর এখন অ্যান্টনির দেখাশোনা করা মেয়েটি তার ভাগ্নের গায়ে হাতও তুলেছে। সবকিছু মিলিয়ে লরেন্সের প্রচন্ড রাগ হয়। সে অ্যান্টনির উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে, আর এই জন্য সে একজন বড় উকিলকে কল করে আর তাকে টারজানের কথা বলে। তখন উকিল জানায় হাইকোর্ট টারজানের জামিন স্থগিত করে দিয়েছে। তখন লরেন্স যে কোনো উপায়ে টারজানকে বাইরে বের করতে বলে, কারণ সে টারজানের সাহায্যেই অ্যান্টনির উপর প্রতিশোধ নিবে, আর এই জন্য সে মনে মনে একটা ছকও কষতে থাকে। অপরদিকে অ্যান্টনি তার বন্ধুদের সাথে বসে গল্প করছিল। তখন সে তার বন্ধুদের মারিয়ার কথা বলে। সে যখন মারিয়ার পক্ষ নিয়ে কথা বলছিল তখন মারিয়ার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে তাকে ভরসা করতে থাকে, আর এই জিনিসটা অ্যান্টনিরও অনেক ভালো লাগে, তাই সে মারিয়াকে নিয়ে তার বন্ধুদের কাছে গল্প করতে থাকে। অপরদিকে জেমস ফাদার পলকে বলে মারিয়ার সব দায়িত্ব অ্যান্টনির উপর থেকে সরিয়ে নিতে, কারণ সে ব্যস্ত মানুষ, তাই মারিয়ার জন্য বারবার তাকে এদিক ওদিক ছুটতে হয়, আর এই জন্য সে তার কাজেও সময় দিতে পারছে না। যে কথা শুনে ফাদার পল বলে তাকে কি অ্যান্টনি এসব কথা বলেছে? জেমস বলে না, সে কেন বলবে, আমি যা দেখেছি তাই বলছি। ফাদার পল তখন অ্যান্টনিকে কল করে আর বলে মারিয়ার দায়িত্ব নিতে কি তার বোঝার মতো লাগছে? যার প্রশ্নের উত্তরে অ্যান্টনি বলে মারিয়া একটি ছোট মেয়ে, তাই তার কেন তার দায়িত্ব নিতে বোঝা মনে হবে? তখন ফাদার পল বলে আগামী সপ্তাহে তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, তাই সে যেন সময় করে চার্চে চলে আসে। অ্যান্টনি চার্চের আশ্রমে থাকা বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্নার ব্যবস্থা করতে বলে। এরপর অ্যান্টনির পরিবারের মৃত্যুবার্ষিকীর দিন চার্চে তাদের জন্য প্রার্থনা করা হয়। এরপর সমস্ত বাচ্চাদের খাবার খেতে দেওয়া হয়। তখন সেখানে আভানান আসে। তাকে দেখে অ্যান্টনি অনেক খুশি হয়, কিন্তু তখনই মারিয়ার কলেজ থেকে কল করা হয় আর তাকে তাড়াতাড়ি কলেজে আসতে বলা হয়। অ্যান্টনির ইচ্ছা না থাকা সত্ত্বেও সে কলেজে যায়, যেখানে গিয়ে সে দেখে মারিয়া আন্দোলন করছিল, কারণ কলেজ কর্তৃপক্ষ তাদের কলেজের ফিস বাড়িয়ে দিয়েছে, যেটা তার মতো কিছু গরিব স্টুডেন্টদের পক্ষে দেয়া সম্ভব নয়। তাই সে ফিস কমানোর জন্যই আন্দোলন করছিল। তার টিচার অ্যান্টনিকে বলে সে যদি এই আন্দোলন না থামায় তাহলে তাকে কলেজ থেকে বের করে দেয়া হবে। যেই কথা শুনে অ্যান্টনি মারিয়াকে আন্দোলন বন্ধ করতে বলে আর তাকে তার ক্লাসে যেতে বলে, কিন্তু মারিয়া তো তার কোনো কথাই শোনে না। অ্যান্টনি তাকে এইসব বিষয়ে জড়াতে বারণ করে, কারণ এতে করে তার ক্যারিয়ার নষ্ট হবে। মারিয়া তার কথা না শুনলে অ্যান্টনি রেগে যায়, কারণ সে তার দেখাশোনা করছে। অ্যান্টনি আরো বলে সে তার কলেজের ফিস দিচ্ছে এবং তার যাবতীয় সব কিছু দেখাশোনা করছে, তাই মারিয়াকে সেটাই শুনতে হবে যেটা অ্যান্টনি বলবে। কিন্তু মারিয়া এই আন্দোলন ছেড়ে যেতে একদমই চায় না, যে জন্য তার এবং অ্যান্টনির মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তখন অ্যান্টনি অনেক রেগে যায় আর বলতে থাকে সে তার বাবা মার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ফেলে এখানে এসেছে
শুধুমাত্র তার জন্য, কিন্তু সে এমন একটা মেয়ে যে সে শুধু নিজের কথাই ভাবছে। অ্যান্টনির কথা সে একবারও ভাবছে না, আর তার মতো মেয়ের অনাথ আশ্রমে বেড়ে ওঠাই ভালো ছিল। তাছাড়াও অ্যান্টনি এতটাই রেগে যায় যে সে মারিয়ার টিচারকে বলে ভবিষ্যতে যদি মারিয়া আবার কোনো ঝামেলা সৃষ্টি করে তাহলে যেন তারা তাকে আর না ডাকে, তাদের যা মন চায় তারা তাই যেন মারিয়ার সাথে করে। এই বলে সে রেগে চলে যায়, আর মারিয়াও তখন তার কথাগুলো শুনে একদম চুপ হয়ে যায় আর সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। অ্যান্টনির কথাগুলো শুনে মারিয়ার আসলে অনেক কষ্ট হয়। রাতের বেলা ফাদার পল অ্যান্টনিকে বলে সে এত নিচু মনের মানুষ হয়ে গেছে যে মারিয়াকে তার ভরণ পোষণের জন্য কথা শুনিয়েছে। এটা সে কিভাবে করতে পারলো? অ্যান্টনি বলে মারিয়া সবসময় একটা না একটা ঝামেলা বাঁধিয়েই রাখে, আজকে সে আর এসব নিতে পারেনি, সেজন্যই তাকে এত কথা শুনিয়ে দিয়েছে। তখন ফাদার বলে সে মারিয়ার কলেজের ফিস দিচ্ছে, কিন্তু যেসব ছাত্রছাত্রীদের আর্থিক অবস্থা ভালো নয় তারা কিভাবে এত টাকা কলেজের ফিস দিবে? আর এইসব কথা ভেবেই তো মারিয়া আন্দোলন করছিল। সে তো খারাপের জন্য কিছুই করেনি, সে তো সঠিকটাই করছিল। তাহলে অ্যান্টনি তার কথা না বুঝে তার উপর রাগ কেন দেখালো? আর আজ যদি মারিয়ার জায়গায় অ্যান্টনির কোনো বোন থাকতো তাহলে কি সে এই কথাগুলো তাকে বলতে পারতো? যেই কথা শুনে অ্যান্টনি একদমই চুপ হয়ে যায়, আর সে বুঝতে পারে মারিয়াকে এত কথা বলা তার উচিত হয়নি। তো রাতের বেলা ফাদার পল ঘুমিয়ে পড়লে অ্যান্টনি তাকে কল করে আর বলে সে কি বলে মারিয়ার কাছে ক্ষমা চাইবে? তার তো মারিয়ার সামনে দাঁড়ানোরও মুখ নেই। যেই কথা শুনে পল মনে মনে হাসতে থাকে এবং সে তাকে সকালবেলা মারিয়ার কাছে যেতে বলে, যার কথা শুনে অ্যান্টনি মারিয়ার কাছেই যেতে লাগে। তখনই মারিয়ার টিচার তাকে কল করে আর জানায় আন্দোলনকারী কিছু শিক্ষার্থীদের উপর গুন্ডারা এসে আক্রমণ করেছে। যে কথা শুনে অ্যান্টনি তাড়াতাড়ি কলেজে যায়, যেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। মারিয়াও তাদের উপর আক্রমণ করতে আসা গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে। তখনই অ্যান্টনি সেখানে গিয়ে ওই গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই দেয়, যার পর সে প্রিন্সিপালের রুমে গিয়ে দরজা লাগিয়ে প্রিন্সিপালকে মারধর করে আর বলে তার সাহস কি করে হয় ছাত্রদেরকে মারার জন্য গুন্ডা ভাড়া করার? একজন শিক্ষক কখনো এমনটা করতে পারে নাকি? এরপর অ্যান্টনি আরো বলে সে তার চেয়ারের সম্মান করে দেখে তাকে স্টুডেন্টদের সামনে মারেনি। যাই হোক, তো এমন মার খেয়ে প্রিন্সিপাল তো অ্যান্টনির সব কথা মেনে নিতে রাজি হয়ে যায়। তখন অ্যান্টনি তাকে ফিস কমাতে বলে আর সে এতেও রাজি হয়। অ্যান্টনি বাইরে গিয়ে এই কথা জানালে সকল স্টুডেন্টরা আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু মারিয়া তার উপর অভিমান করে থাকে। এই জন্য সে বাইরে গিয়ে একা একা বসে থাকে। অ্যান্টনি ফাদার পলকে বলে সে এখন কি করবে? মারিয়া তো এখনো তার সাথে কথা বলছে না। তখনই মারিয়া তাকে কল করে আর কলেজের হোস্টেলে দেখা করতে বলে। অ্যান্টনি তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। পরের দিন সে এক জোড়া জুতো নিয়ে মারিয়ার সাথে দেখা করতে যায়, কারণ সে লক্ষ্য করেছিল মারিয়ার পায়ের জুতোগুলো ছিঁড়ে গেছে। তো সে সেখানে গেলে মারিয়া তাকে বলে সে ঠিক বলেছিল, সে আশ্রমে থাকারই যোগ্য, আর এই জন্য সে কলেজটাই ছেড়ে দিবে। তাই তাকে আর কষ্ট করে মারিয়ার দায়িত্ব নিতে হবে না এবং বারবার তার জন্য ছুটেও আসতে হবে না। যেই কথা শুনে অ্যান্টনির মন খারাপ হয়ে যায়। সে মারিয়ার কাছে ক্ষমা চাইতে লাগে, তো মারিয়া তাকে তখন ক্ষমা করে দেয় এবং অ্যান্টনিকে তার গার্ডিয়ান হিসেবে মেনে নেয়। অ্যান্টনি তারপর তাকে নিয়ে ঘুরতে যায়। তারা সারাদিন ঘোরাঘুরি করে হোস্টেলে ফিরে আসে। তখনই গার্ড তাকে বকা দেয়, কারণ সে নির্ধারিত সময়ের চেয়ে 5 মিনিট পর ফিরে এসেছে। তখন মারিয়া বলে সে তার গার্ডিয়ানের সাথেই বাইরে ছিল। তখন গার্ড বলে অ্যান্টনি তো তার বাবা নয়। যেই কথা শুনে মারিয়া তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে হোস্টেল ছেড়েই চলে যায়। অ্যান্টনি বলে তারা অন্য একটি হোস্টেলে যাবে। তখন মারিয়া বলে সে হোস্টেলে নয়, বাড়িতে যাবে। এই কথা শুনে অ্যান্টনি অনেক খুশি হয় আর তাকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে মারিয়া অ্যান্টনির পরিবারের সাথে তার মায়ের ছবি দেখে আর এটা দেখে সে অনেক খুশি হয়। এরপর থেকে তারা দুজন বাবা ও মেয়ের মতোই থাকতে শুরু করে। রোজ অ্যান্টনি তাকে কলেজ পৌঁছে দিত এবং কলেজ থেকে বাড়ি নিয়ে আসতো। তারা সবাই একসাথে সময় কাটাতো, ঘুরতে বের হতো। একদিন রাতে তারা বাড়ি ফিরে এসে দেখে ফাদার পল তাদের জন্য অপেক্ষা করছে। ফাদার পল অ্যান্টনিকে বলে তাদের চার্চের বিশপকে কেউ চিঠি লিখে কমপ্লেন করেছে, তাই তাকে কাল মারিয়াকে নিয়ে চার্চে যেতে হবে। আর এই কাজ লরেন্সই করেছে, কিন্তু তার সাথে আরো কয়েকজন জড়িত আছে। তো পরের দিন অ্যান্টনি মারিয়াকে নিয়ে চার্চে যায়, কারণ লরেন্স তাকে ফাঁসানোর জন্য ফাদারের কাছে কমপ্লেন করেছে যে অ্যান্টনি মারিয়ার আত্মীয় নয় আর সে অবিবাহিত। তাহলে সে কেন তার বাড়িতে একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে রেখেছে, যেখানে মারিয়ার চাচা সাইমন রয়েছে? সাইমনকে কেন মারিয়ার দায়িত্ব দেওয়া হয়নি? তখন ফাদার পল লরেন্সকে বলে অ্যান্টনিকে মারিয়ার দেখাশোনার দায়িত্ব দেওয়াতে কি তার কোনো সমস্যা হয়েছে? লরেন্স বলে অ্যান্টনি জেভিয়ারকে হত্যা করেছে আর ফাদার অ্যান্টনিকেই জেভিয়ারের মেয়ের দায়িত্ব দিয়েছে। তারা সবাই অ্যান্টনি এবং মারিয়ার সম্পর্ককে একটি নোংরা সম্পর্ক বলার চেষ্টা করছিল। তখন মারিয়া বলে জেভিয়ারের মৃত্যুতে তার কিছুই যায় আসে না, তার মৃত্যুতে সে অনেক খুশি হয়েছে, যার কথা শুনে সবাই অবাক হয়ে যায়।
তখন মারিয়া বলে জেভিয়ার তার বাবা নয়, তার বয়স যখন 3 মাস তখন জেভিয়ার তাকে এবং তার মাকে কুড়িয়ে পেয়েছিল। জেভিয়ার তার সৎ বাবা যে তাকে খারাপ দৃষ্টিতে দেখত এবং খারাপভাবে স্পর্শ করত, তাই তার মা তাকে সব সময় আগলে রাখত। সে তাকে নিজের আত্মরক্ষার জন্যই বক্সিং শিখিয়েছিল। তার মা রোজ প্রার্থনা করত জেভিয়ারের মৃত্যুর জন্য, আর ঈশ্বর একদিন তার প্রার্থনা ঠিকই কবুল করেছে। আজ তার মা বেঁচে নেই, কিন্তু তার কাছে অ্যান্টনি আছে, যাকে সে মন থেকে তার বাবা বলে মেনে নিয়েছে। যেই কথাগুলো শুনে অ্যান্টনিও অনেক ইমোশনাল হয়ে যায়। মারিয়া বলে এখন সে বড় হয়েছে, তাই সে কার সাথে থাকবে আর কার সাথে থাকবে না সেই সিদ্ধান্ত সে নিজে নিবে। এই বলে সে অ্যান্টনিকে নিয়ে বাড়ি ফিরে যায়। রাতের বেলা সে অ্যান্টনিকে বলে তার মা একবার তাকে তার বাবার কথা বলেছিল, যার নাম রবি ভার্মা, কিন্তু সে কখনো তার বাবাকে দেখেনি। এরপর আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। জনি অ্যান্টনিকে বলে লরেন্স যখন মাটি খনন শুরু করেছিল তখন গ্রামবাসী এর বিরুদ্ধে আন্দোলন করে, আর লরেন্স তখন তা অর্জুন নামের একজন ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়। অ্যান্টনি বলে লরেন্স এটা বিক্রি করেনি, সে অর্জুন নামের আড়ালে নিজেই খনন কাজ চালাচ্ছে। জেমস বলে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তাকেই মারধর করা হচ্ছে, আর ভূমি অফিসের লোকেরা তাদের পক্ষে আছে। জেমসরা সবাই লড়াই করতে প্রস্তুত হয়ে গেলেও অ্যান্টনি তাদেরকে একা রেখেই চলে যায়, কারণ সে লড়াই করে এর সমাধান করতে চায় না। সে কথাবার্তা বলে সমঝোতায় আসতে চায়। তার এই মনোভাব দেখে সবাই অবাক হয় আর বলতে থাকে মারিয়া তার জীবনে আসার পর থেকে সে অনেক পাল্টে গেছে। এরপর দেখা যায় অ্যান্টনি ফাদার পলকে সাথে নিয়ে অর্জুনের সাথে দেখা করতে যায়। তারা তাকে মাটি খনন না করার উপকারিতা সম্পর্কে বলে, কিন্তু অর্জুন তা করতে চায় না, কারণ তার টাকার প্রয়োজন। তখন অ্যান্টনি বলে সে তার থেকে এই জায়গাটি কিনে নিবে, তারপরও কি সে দিবে না? অর্জুন বলে সে কোনো সাধারণ গুন্ডার কাছে তার এই জায়গাটি বিক্রি করবে না। তাই সে আন্দোলনকারীদের সাথে অ্যান্টনিকে বের করে দিয়ে তালা লাগিয়ে দিতে বলে। তখন গুন্ডাগুলো একজন লোককে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে অ্যান্টনি অনেক রেগে যায় আর তাদের সবাইকে মারতে থাকে। এরপর সে অর্জুনকে বলে সে বা লরেন্স যদি আবারও এই জায়গায় আসে আর খনন করতে থাকে তাহলে সে তাদের দুজনকেই মেরে ফেলবে আর এই মাটিতেই পুঁতে রাখবে। এরপর সে বাড়ি ফিরলে মারিয়া বলে আজ সে কলেজ যাওয়ার সময় অসতর্কতাবশত একটি সাইকেলের সাথে ধাক্কা খেয়েছে, যে জন্য সে হাতে সামান্য ব্যথা পেয়েছে। তখন অ্যান্টনির কাছে একটি কল আসে। কলটি পেয়ে সে তাড়াতাড়ি করে হাসপাতালে যায়, কারণ কেউ একজন জনির উপর আক্রমণ করেছিল। তাই সে এখন হাসপাতালের আইসিইউতে ভর্তি। কিছুক্ষণ পর জনির জ্ঞান ফিরে আসে। তখন সে অ্যান্টনিকে বলে তাকে লরেন্স নয় জেভিয়ারের ভাই টারজান আক্রমণ করেছে, কারণ অ্যান্টনি তার ভাই জেভিয়ারকে হত্যা করেছে। তাই সে প্রতিশোধ নিতে আবারও ফিরে এসেছে। যেই কথা জেনে অ্যান্টনি অনেক চিন্তিত হয়ে পড়ে। পরের দিন সকালবেলা সে পুলিশ অফিসার প্রামোদের সাথে দেখা করতে যায়। তো প্রামোদ বলে সে খোঁজ নিয়ে জানতে পেরেছে টারজানকে জেল থেকে ছাড়ানোর পিছনে লরেন্স রয়েছে। আর টারজান প্রথমে তার শিকারের উপর আক্রমণ করে না, সে তার শিকারের আত্মীয় স্বজনদের আক্রমণ করে, শিকারকে কষ্ট দেয়, এরপর আসল শিকারের উপর আক্রমণ করে। তখন তারা প্রমোদকে বলে টারজানকে যেন সে আবারও গ্রেফতার করে। প্রমোদ বলে পুলিশ এখানে কিছুই করতে পারবে না, আর যে টারজানের সাথে পাঙ্গা নিবে টারজান তার পরিবারকেই শেষ করে দিবে, তাই সে তার সন্তানদেরকে হারাতে চায় না। এই কথা বলে সে চলে যায়। এরপর অ্যান্টনি আভারানকে কল করে আর তাকে টারজানের কথা বলে যে অনেক বছর পর জেল থেকে ছাড়া পেয়েছে, আর এরপরই সে তাদের লোকদেরকে মারা শুরু করেছিল, কিন্তু সে এইসব লড়াই আর চায় না। তখন আভারান বলে টারজানের বাবা 20 বছর তার জন্য গাড়ি চালিয়েছে, তাই টারজান নিশ্চয়ই তার কথা শুনবে। এই বলে সে টারজানের সাথে দেখা করতে যায়। সে টারজানকে এই সব মারামারি আর খুন খারাপি থেকে দূরে সরে আসতে বলে, কিন্তু টারজান তার কথায় একদমই রাজি হয় না। সে বলতে থাকে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে। যেই কথা শুনে আভারান বলে তার ভাই একটা জানোয়ার ছিল যে মরে যাওয়াতে সবাই অনেক খুশি হয়েছে। যে কথা শুনে টারজান রেগে যায় আর তাকে এক লাথি মেরে ফেলে দেয়। এই দৃশ্য বাজারের সবাই দেখে হতবাক হয়ে যায়, কারণ সবাই আভারানকে অনেক সম্মান করত। তো এরপর মায়া আভারানকে গাড়িতে উঠিয়ে দিলে আভারান বলে সবাই কি তাকে মার খেতে দেখেছে? তখন মায়া মিথ্যা কথা বলে যে না, কেউ দেখেনি। আভারান তখন মায়াকে তার চশমাটা পরিয়ে দিতে বলে। মায়া তাকে তার চশমা পরিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু সে দেখে আভারান গাড়িতেই মারা গেছে, কারণ এত বড় অপমান তার সহ্য হয়নি। তাই সে হার্ট অ্যাটাকেই মারা গেছে, যার মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পায় অ্যান্টনি, কারণ সে আভারানকে তার বাবার মতো ভালোবাসত। আভারানও তাকে অনেক ভালোবাসত, স্নেহ করত। যাই হোক, এরপর আভারানকে কবর দেওয়া হয়। সব কাজ শেষ হলে অ্যান্টনি তার সঙ্গীদের বলে সে যদি না ফেরে তাহলে যেন তারা তার মেয়ের খেয়াল রাখে। যে কথা শুনে মারিয়া তাকে জড়িয়ে ধরে আর অঝরে কাঁদতে থাকে।
তখন অ্যান্টনি তার থেকে বিদায় নিয়ে টারজানের মোকাবেলা করতে বেরিয়ে পড়ে, কারণ সে হাত গুটিয়ে বসে থাকলে টারজান একে একে সবাইকে হত্যা করবে। অ্যান্টনি চলে যাওয়ার সময় মায়া তাকে পেছন থেকে ডাকলেও সে তার ডাক একদমই শুনতে পায় না। মায়া তাকে একটা বই দিতে চেয়েছিল, যেটা আভারান অ্যান্টনিকে দেওয়ার জন্য বলেছিল, কিন্তু অ্যান্টনিকে তা সে দিতে না পেরে নিজেই বইটি খুলে দেখে আর দেখতে পায় বইয়ের ভিতরেই একটি পিস্তল লুকানো আছে। এদিকে অ্যান্টনি টারজানের আস্তানায় চলে যায় আর তার উপর হামলা করে। টারজান তার লোকদেরকে ডাকলে অ্যান্টনি বলে সে অনেক আগেই তাদের সবাইকে শেষ করে ফেলেছে, এখন সে একদম একা। এই কথা শুনে টারজানও ঘাবড়ে যায়। এরপর অ্যান্টনি টারজানকে মেরে পানিতে ফেলে দেয়। তখন সাইমন সেখানে বন্দুক নিয়ে আসে। সে অ্যান্টনিকে গুলি করতে গেলে অ্যান্টনি সরে যায়, যে কারণে পানিতে থাকা টারজানের গায়ে ওই গুলি লাগে আর সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর অ্যান্টনি সাইমনকে একদিকে ছুঁড়ে ফেলে দেয়। তখন সে বৈদ্যুতিক তারের উপর পড়েই মারা যায়। যেমন করে তার জন্য মারিয়ার মা জেসি মারা গিয়েছিল, ঠিক তেমন করেই। তো তাদেরকে মেরে অ্যান্টনি চলে যেতে লাগে। তখনই পিছন থেকে লরেন্স এসে তার উপর হামলা করে আর তাকে আহত করে দিয়ে পালিয়ে যায়। তখনই মায়া সেখানে চলে আসে। সে অ্যান্টনিকে নিয়ে বাড়ি ফিরে যায় এবং তার চিকিৎসা করে। সে অ্যান্টনিকে জিজ্ঞেস করে তাকে কি পুলিশ গ্রেফতার করবে না। তখন অ্যান্টনি বলে অফিসার প্রামাদ সব কিছু সামলে নিবে। পরের দৃশ্যে আমাদের মারিয়াকে দেখানো হয় যে তাদের কলেজের বক্সিং প্রতিযোগিতায় একটি ছেলের সাথে লড়াই করছিল আর এতে সে জিতেও যায়, যাকে লড়াই করতে দেখে অ্যান্টনি অনেক খুশি হয়। তখন ফাদার পল অ্যান্টনিকে কল করে আর বলে মারিয়াকে নিয়ে চার্চে যাওয়ার জন্য। এরপর তারা দুজন চার্চের উদ্দেশ্যে রওনা দেয়। তখন রাস্তায় মারিয়া লরেন্সের মৃত্যুর পোস্টার দেখে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন লরেন্স তাকে আক্রমণ করে পালাতে লাগে। তখনই সে মায়ার সামনে পড়ে যায়, যে তাকে আভারানের বইয়ে পাওয়া সেই পিস্তলটি দেখিয়ে ভয় দেখাতে থাকে। আর তখনই অ্যান্টনি এসে লরেন্সকে ছাদ থেকে নিচে ফেলে দেয় আর সাথে সাথেই তার মৃত্যু হয়। তো এরপর মারিয়া চার্চে গেলে ফাদার পল তাকে তার বাবার সাথে দেখা করিয়ে দেয়, যাকে দেখে মারিয়া অবাক হয়ে যায়। মারিয়ার বাবা রাভি মারিয়াকে কিছু বলতেই যাবে, তখনই মারিয়া তাকে বলে সে শুধু তাকে একবার দেখতে চেয়েছিল, সে তাকে দেখে নিয়েছে, এখন আর তাকে কোনোই প্রয়োজন নেই। এই বলে সে বাইরে দাঁড়িয়ে থাকা অ্যান্টনিকে প্রথমবারের মতো বাবা বলে ডাকে। যে কথা শুনে অ্যান্টনি অনেক খুশি হয়। আর এই সুন্দর দৃশ্যের সাথে সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।